দর্শক, স্বাগত আপনাদের আরটিভির বিশেষ আয়োজনে। আমি আতিকুল ইসলাম শাকিল। আমরা আজ কথা বলবো এমন একজনের সাথে যিনি বাংলাদেশের ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন এবং উনি কিন্তু শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে না, উনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও দায়িত্ব পালন করেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন আমরা কার সাথে কথা বলবো, জনাব আলী আসগর লবি। আমরা কথা বলবো বিসিবির সাবেক প্রেসিডেন্ট জনাব আলী আসগর লবির সাথে। লবি ভাই, আপনাকে স্বাগত আরটিভির বিশেষ আয়োজনে। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আরটিভির দর্শকদের যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে সালাম দিচ্ছি এবং আমি আজকে আমার তরফ থেকে আজকে আমাদের যে এই স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতা সংগ্রামে যে ছাত্ররা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের জন্য আশা করি যে সবাই তারা বেহেশতে যাবেন এবং যারা আহত হয়েছেন তাদেরও আশা করি তারা অচিরেই ঠিকঠাক হয়ে ইনশাল্লাহ আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আচ্ছা লবি ভাই, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনি তো অনেক দিন ছিলেন ক্রিকেট বোর্ডে, মাঝখানে আসলে ভালো একটা গ্যাপ। সো ক্রিকেটের যে অবস্থা আসলে তখন কেমন ছিল আর এখন যে অবস্থাটা এই 20 বছরে, মানে 2000 সালে আমরা প্রথম টেস্ট খেললাম, 24 বছরে আসলে এই 24 বছরে আমাদের ক্রিকেটের যে উন্নয়নের যেই অবস্থানটা হওয়ার কথা ছিল, আপনি কি মনে করেন কতটুকু হতে পেরেছে আসলে? দেখুন, আমরা যখন ছিলাম তখন ক্রিকেট একদিকে যাচ্ছিল, সাথে সাথে পৃথিবী এগিয়েছে, দেশ এগিয়েছে সব দিকে, তো ক্রিকেটও এগিয়েছে, কিন্তু যেভাবে আরও অগ্রসর হওয়ার কথা ছিল সেভাবে ঠিক হয়নি। যদি স্পিডটা ওইভাবে ধরে রাখা যেত আমাদের সময় ছিল, আমরা যখন ছেড়ে আসছি 2007 সালে, তখনও মোটামুটি বাংলাদেশের ক্রিকেট অনেক উপরে ছিল। এখন কিছুদিন ধরে দেখলাম যে ক্রিকেটটা একটু নিচের দিকে যাচ্ছে। তো আশা করি আমি যে এই পাকিস্তানে আমাদের 2টি টেস্ট ক্রিকেটের জয়ের পরে ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব এবং আমাদের ক্রিকেট আরও খুব ভালো দিকে যাবে এবং ক্রিকেটটাকে যদি ধরে রাখা যায় আর ট্যালেন্ট ঠিক মতো পাওয়া যায়, বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে। আমাদের সময় ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম ছিল, আমরা গ্রামেগঞ্জের থেকে অনেক ক্রিকেটারকে নিয়ে এসেছি। তো এখন ইনশাল্লাহ ট্যালেন্ট হান্টিংয়ে চলে যাওয়ার পরে আমার মনে হয় আবার অনেক ক্রিকেটার আসবে এবং ক্রিকেটের উন্নয়ন হবে এদেশের 18 কোটি লোকের মধ্যে সবাই ক্রিকেট ভালোবাসে। তো সুতরাং এটা তো আমাদের একেবারে ন্যাশনাল গেম, এখন 1 নম্বর গেম। তো এই জন্যে এটাকে ঠিক করা সবার উচিত এবং ইনশাল্লাহ হবে। আচ্ছা, এই 24 বছরে আসলে আমাদের প্রাপ্তিটা আপনি কতটুকু দেখেন আর অপ্রাপ্তিটা কোন জায়গায়, যেটা আসলে আমাদের পাওয়া উচিত ছিল মনে করেন আপনি? দেখেন, আমি যখন বোর্ডে ছিলাম, আমাদের এখানে যখন আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো, তখন আমার একটা মনে আছে, আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলবে। তো আমাদের খুব আশা ছিল সেই সময় যে আমরা সেইভাবে নিয়ে যাব, কিন্তু সেটা হয়নি। সুযোগও এসেছিল, কিন্তু আমরা সেইভাবে অগ্রসর হতে পারিনি। তো আমরা আশা করি যে আগামীতে যদি ক্রিকেট এইভাবে যায় তাহলে ইনশাল্লাহ খুব অচিরেই আমরা সেমিফাইনাল এবং ফাইনালে বাংলাদেশ যেতে পারবে। এই যে আপনি আশা করেছিলেন যে সেমিফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা বা বাংলাদেশ যাওয়া উচিত ছিল, সেমিফাইনাল বা ফাইনাল মানে যেতে পারিনি আমরা, এটার পেছনে আপনি কি মনে করেন আসলে কোন বিষয়গুলো আমরা আসলে পিছিয়ে আছি যেই কারণে হয়নি? দেখেন, পিছিয়ে আসলে ক্রিকেটের তো সবাইকে নিয়ে থাকলেই ক্রিকেটটা এগিয়ে যাবে। তো সেইভাবে যদি আমরা পলিটিক্সের মধ্যে কোনো ইনভলভ না হই আর আমরা সোজাসুজি করে ক্রিকেটটাকে যেভাবে যাওয়া উচিত, সারা বিশ্ব যেন অস্ট্রেলিয়া খেলছে, সবাই যেভাবে যায় সেইভাবে যদি আমরা, ইন্ডিয়া দেখেন ক্রিকেট কীভাবে, সেখানে কোনো রকম কোনো ইনভলভমেন্ট নাই, রাইট? সিলেকশন কমিটি যারা থাকে, সিলেক্টররা, তারাও সেইভাবে করে। সেইভাবে কারো ইনভলভমেন্ট ছাড়া যদি ঠিকভাবে আমরা আমাদের ট্যালেন্টটা নিয়ে আসতে পারি এবং ক্রিকেটারদের আগে নিয়ে যেতে পারি, তাহলে ক্রিকেটে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আপনি দেখেন, আমাদের সময় উইমেন্স ক্রিকেট শুরু হয়েছিল, আমরা শুরু করেছিলাম। সেই উইমেন্স ক্রিকেট মাঝখানে কিছুদিন হয়নি, কিন্তু এখন কোথায় চলে গেছে? তো যেহেতু আমাদের ট্যালেন্ট আছে, আমরা চেষ্টা করলে পারি, তো সেই জিনিসটা আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ আমাদের ক্রিকেট অনেক এগিয়ে যাবে। একটা বিষয় আসলে আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে ক্রিকেটে যে আসলে এই জবাবদিহিতার যে বিষয়টা, ক্রিকেট বোর্ডের বলেন বা ক্রিকেটারদের যে যদি বলেন, বাংলাদেশের যে জবাবদিহিতার যে বিষয়টা ক্রিকেট আঙ্গনে, এটা আপনি কি মনে করেন আমরা নিশ্চিত করতে পেরেছি? দেখেন, এখানে বোর্ডের যে কর্তব্য, বোর্ড যদি ঠিক মতো করে, আমরা যখন করতাম আমাদের কিন্তু আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আমি কোনো সময় ইন্টারফেয়ার করতাম না, কোনো সময় না। যাদের বোর্ডের ডাইরেক্টররা আছে তাদের কাজ দিয়ে দেওয়া হয়, তাদের কাজের মধ্যে তারা তাদের কাজ সঠিকভাবে করে
তাহলে কিন্তু এইসব আসে না। এখন সিলেকশন কমিটি আছে, এখন অ্যাজ বোর্ড প্রেসিডেন্ট আমি যদি সিলেকশন কমিটিকে বলি ওনাকে নেন, সেটা তো আমার কাজ না, এটা তো সিলেকশন কমিটির কাজ। তারা দেখবে, তারপরে ক্যাপ্টেনের সাথে আলাপ করবে, কোচের সাথে আলাপ করবে, তারপরে সিলেকশন হবে। তো সেইভাবে ট্যালেন্টটা সামনে চলে আসে। তো সেইটাই যদি ঠিকভাবে নিয়ে আসতে পারে, সবাই যদি ইনভলভ না হয়, সবাই যদি ইন্টারফেয়ার না করে, তাহলে কিন্তু ভালো প্লেয়ার আসবেই এবং টিম আগে যাবেই ডেফিনেটলি। একটা বিষয় হচ্ছে যে ব্যর্থতা, বাংলাদেশ যে বিভিন্ন ক্ষেত্রে যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বা বিভিন্ন বিশ্বকাপের কথাই যদি আমি ধরি, যে এই গত বিশ্বকাপেও যে বাংলাদেশ ব্যর্থ ছিল, এই বিষয়গুলো নিয়ে আসলে বোর্ডও বলছিল যে তারা একটা তদন্ত রিপোর্ট তারা করেছে, বাট এটা আসলে মিডিয়াতে আসেনি বা জনগণ জানে না। আপনার সময় কিন্তু একটা তদন্ত হয়েছিল 2003 সালের ক্ষেত্রেও, ক্রিকেট বোর্ডের ইনসাইডের কেউ ছিলেন না যতদূর আমি জানি আর কি, যদি ভুল না হয়ে থাকি। কিন্তু এবার দেখা গেছে যে ক্রিকেট বোর্ডের মানুষই আসলে তদন্ত করেছে। এই তদন্ত যদি ক্রিকেট বোর্ডের এরাই করে যারা আসলে এর সাথে রিলেটেড ছিল, আপনি কি মনে করেন এটা সঠিক তদন্ত হবে, বা এটা আসলে আপনি কি মনে করেন যে এটা জনসম্মুখে আসা কতটুকু প্রয়োজন? জনসমক্ষে আসা ডেফিনেটলি প্রয়োজন। এবং যেটা আপনি বললেন, আমি আপনার সাথে একমত যে বোর্ডের তারাই যদি সবাই যে তদন্ত কমিটিতে থাকে তারাই করে, তদন্ত কোনো দিন নিউট্রাল হবে না, কোনো দিন ঠিকমতো হবে না। তো এই কমিটিতে যারা, আমাদের দেশে তো ক্রিকেট প্রেমী অনেক আছে, আপনারা যারা সাংবাদিক আছেন, অনেক আমাদের সময় দেখেন, আমরা চেষ্টা করেছি যখন এই আমাদের ক্রিকেট স্টেডিয়াম শুরু করলাম, সেই সময় কিন্তু আমরা সবাইকে নিয়ে চেষ্টা করেছি। আমরা বুয়েট থেকে এনেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে লোক এনেছি, যারা ক্রিকেট সম্বন্ধে যাদের জ্ঞান আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের নিয়ে কমিটি করেছিলাম। তো এখনও যদি সেইভাবে কমিটি করে তদন্ত করা হয়, তাহলে নিশ্চয়ই তদন্তটা আসবে, তদন্ত ঠিক মতো আসবে। এই বিষয়ে আসলে আরো তদন্ত হওয়া উচিত, যেটা মানে নতুন বোর্ড যারা এসেছে এখানে কি এই বিষয়ে কি আরো কাজ করা উচিত কিনা? ডেফিনেটলি কাজ করা উচিত, এবং সঠিক তদন্ত হয়ে কী প্রবলেম হয়েছিল, কী না হয়েছিল, সেটা যতক্ষণ পর্যন্ত জনগণের সামনে, সবার সামনে না আসবে, ভোটের সামনে না আসবে, ততক্ষণ তো এটা ঠিক করা যাবে না। এটা ঠিক করতে গেলে তদন্ত করে যার যে ভালো কাজ করেছে তাকে পুরস্কার করতে হবে, যে খারাপ কাজ করেছে তাকে বিচার করতে হবে, এটা ডেফিনেটলি। ক্রিকেট বোর্ডে আমরা আসলে বিভিন্ন দুর্নীতির কথা শুনে থাকি, নানা সময় নানা বিষয়েও এসেছে, এবং এই গত ক্রিকেট মানে যে বোর্ড ছিল তাদের আসলে দুর্নীতি নিয়ে বর্তমান যে বোর্ডের যে কথা, আসলে বোর্ড প্রেসিডেন্টও চেয়েছেন যে আসলে আগের বিষয়গুলোর দুর্নীতি যেগুলো হয়েছে ওগুলো উদ্ঘাটনের চেষ্টা করা হবে, বিশেষ করে আর্থিক অনিয়ম যেগুলো আছে এই বিষয়গুলো আসলে বড় করে দেখা হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে বোর্ডের আগের বোর্ডে যারা ছিলেন বেশিরভাগই কিন্তু এখনো রয়ে গেছেন। তো এই বিষয়টা যখন তদন্ত হবে, আসলে আপনি কি মনে করেন, আপনার কি পরামর্শ, কিভাবে তদন্তটা হওয়া উচিত? দেখেন, ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হওয়া উচিত। বোর্ডে যারা আছেন তারা যদি থাকেন, তারা ধরুন যে কেউ যদি কোনো কিছু ইনভলভ হয়ে থাকেন, কিন্তু কোনো দিন বলবেন না যে আমি ইনভলভ ছিলাম। তো সুতরাং এখানে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হওয়া উচিত, বাইরে থেকে লোক এনে তাদের দিয়ে করা উচিত। তাহলেই এই যে অনেক দুর্নীতি, আমি তো দেখিনি, জানি না কী হয়েছে, দুর্নীতি যদি হয়ে থাকে তাদের বিচার হওয়া উচিত। যারা দুর্নীতি করেছে তাদের 100% বিচার হওয়া উচিত, যারা ভালো কাজ করেছে তাদের ভালো বাহবা দেওয়া উচিত, এটি হওয়া উচিত। মানে বিসিবি বলেছে যে তারা টপ অডিট ফার্ম যারা আছে সেখান থেকে 4টা টপ অডিট ফার্ম আছে তার থেকে একটাকে নিয়ে অডিট করবে। এখন এই অডিট করেই কি আসলে মানে কি দুর্নীতি হয়েছে এটা বের করা সম্ভব? না, দেখেন, এখানে ইন্ডিপেন্ডেন্ট যদি কাউকে অডিট করতে দেওয়া হয় তাহলে তো অনেক কিছু বেরিয়ে আসবে, কিন্তু তার মধ্যে যদি কেউ ইনভলভ হয়, লোক যারা এখনও আছেন কমিটিতে, যারা আছেন, যারা দেখছেন, তারা যদি ইনভলভ হয় তাহলে কিন্তু খুব মুশকিল, তাহলে কিছু আসবে না। আপনার ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট অডিট কমিটি আনতে হবে, অডিটার্স আনতে হবে, তাদের নিয়োগ দিতে হবে, এবং তাদের দিয়েই এটা করা উচিত। আমাদের সময় তো অডিট হয়েছে, অনেক কথা সবসময় হয়, যে বোর্ড আসবে তাদেরই এগুলো কথা হবে, দুর্নীতি এই ওই, কিন্তু ঠিক মতো সঠিকভাবে তদন্ত করলে, সঠিক অডিটর নিয়োগ করলে এগুলো হয়তো ধরা যাবে। আপনার সময় বেশ কিছু স্টেডিয়াম হয়েছিল বাংলাদেশে, যেটা আসলে আন্তর্জাতিক স্টেডিয়ামগুলো, মাঝখানে হয়তো কিছু জায়গায় যেমন এই যে সময়টা গেছে এর মধ্যে কি ইনফ্রাস্ট্রাকচারাল আপনি কি মনে করেন সেই ডেভেলপমেন্টটা হয়েছে, নাকি আরো হওয়া উচিত ছিল? দেখেন, ডেফিনেটলি হওয়া উচিত ছিল। দেখেন, এখানে ক্রিকেট স্টেডিয়াম আমরা যেগুলো করেছিলাম, আমরা তো এই চিন্তা করে করিনি যে বগুড়ায় হবে না, রাজশাহীতে হবে না, খুলনায় হবে না, বরিশালে হবে না। আমরা তো করেছিলাম খুলনা, বগুড়ায়, সব জায়গায়, এবং আমাদের প্ল্যান ছিল তারপরে অন্যান্য ডিভিশনের কোয়ার্টারে করার। কিন্তু আমাদের টেনিওর শেষ হওয়ার পরে দেখা গেল যে যারাই আসলেন বগুড়া স্টেডিয়াম বন্ধ করে দিলেন। এখন স্টেডিয়াম তো জাতির, এটা তো আমাদের সবার টাকা দিয়ে বানানো হয়েছে, এটা তো কারো নিজের সম্পত্তি না, দেশের সম্পত্তি। সে এত সুন্দর একটা স্টেডিয়ামকে নষ্ট করে দেওয়ার তো কোনো মানে হয় না। বগুড়ায় খেলাই দিল না,
খুলনা স্টেডিয়ামটা এত সুন্দর কষ্ট করে করা হয়েছিল, অনেক কষ্ট করে করা হয়েছিল, সেখানে কোনো খেলা গেল না। সেটাও এই যে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো, এটা তো ঠিক না। এখানে যে ধরুন এখন যে গভর্নমেন্ট আছে এনারা যদি কিছু করে যান, এই পরের গভর্নমেন্ট তো সেটাকে আরও আগে নিয়ে যাওয়া উচিত, সেটাকে বন্ধ করে দেওয়া তো কোনো লাভ নাই। তো আমরা চাই যে ক্রিকেটের জন্যে, উন্নয়নের জন্যে যা কিছু করার দরকার সবাই মিলে একসাথে করা উচিত, এবং এটাকে বন্ধ করা উচিত না। বন্ধ করলে আমরা পিছিয়ে যাব, এবং সেই জন্যে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, কোথাও নাই। খুলনা স্টেডিয়ামে, বগুড়া স্টেডিয়ামে খেলা হলে অসুবিধাটা কী? বাংলাদেশের জনগণই দেখতো খেলা, তারাই যেত, এবং ওখানকার লোক উপকৃত হতো সবাই। তো এখন আগামীতে আরও ইনফ্রাস্ট্রাকচার করা উচিত, এবং আরও স্টেডিয়াম করা উচিত, এবং খেলার জন্যে যা যা দরকার সেগুলো আমার মনে হয় বোর্ডের থেকে প্রপোজাল দিয়ে একসাথে সবাই দেখেই সেটা করা উচিত। তাতে ক্রিকেট এগিয়ে যাবে, পিছিয়ে যাবে না। বৈশ্বিক কোনো টুর্নামেন্টে আমাদের কোনো বড় সাফল্য নেই, সো এরকম একটা সাফল্য আনতে হলে আপনি কি মনে করেন কি কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, ফার্স্ট তো প্ল্যানিং করা উচিত যে আমাদের যে সিলেকশন আছে টিমের, প্লেয়াররাই খেলবে, বোর্ড তো আর খেলবে না। তো প্লেয়ারদের সিলেকশন করে সেখানে যাতে কোনো পলিটিক্স ইনভলভ না হয়, সেখানে তারা ঠিকমতো যেয়ে ঠিকমতো খেলতে পারে, তাদের পারফরমেন্সটা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করার জন্য যা যা দরকার বোর্ডের, সেটা দেখা উচিত ফার্স্ট। দেখেন, আমি তো মনে করি না যে এই যে ক্রিকেটার যারা আছে তাদের পলিটিক্স ইনভলভ করা উচিত। এখন সাকিবের মতো একটা প্লেয়ার, তাকে নিয়ে মেম্বার পার্লামেন্ট করা হইলো, মাশরাফিকে করা হইলো, তাদের তো ক্যারিয়ার ওখানেই শেষ। এখন মেম্বার পার্লামেন্ট হলে তার তো পার্লামেন্টে যেতে হবে, কাজ করতে হবে। এদের তো আরও আগে অনেক বয়স পড়ে আছে হওয়ার জন্যে। তো এরা তো উঠতি খেলোয়াড় ছিল, সাকিব তো এখনও খেলছে। তো এই জন্যে এইগুলো থেকে আমাদের পিছিয়ে যেতে হবে। আমাদের উচিত যখন তারা খেলে তাদের খেলতে দেওয়া উচিত, তারা তোমার খেলো, যতদিন পর্যন্ত তোমরা রিটায়ারমেন্টে না যাও ততদিন পর্যন্ত তোমরা খেলো। রিটায়ারমেন্টে যাওয়ার পরে তুমি পলিটিক্সে যাও, যেখানে কাও, দ্যাট ইজ টোটালি হিজ পার্সোনাল থিং। সেই জন্যে আমাদের মনে হয় এইসবগুলো দেখা উচিত। প্লাস টিমের পারফরমেন্স দেখে, টিমের প্লেয়ারদের পারফরমেন্স দেখে, আর আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা আরও উন্নয়নের চেষ্টা করা উচিত। ডোমেস্টিক ক্রিকেট যেখানে নাই সেখানে কিন্তু কোনো প্লেয়ার উঠে আসতে পারে না। ডোমেস্টিকটা করে আমাদের এখানে ডেফিনেটলি লিগ খেলা উচিত আরও বেশি করে, এবং ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন আগে যেরকম ছিল সেভাবে এটা খেলে এখান থেকে প্লেয়ারদের উঠিয়ে নিয়ে আসা উচিত। তাহলে অনেক ভালো টিমের পারফরমেন্স হবে। আগে যেমন জেলা পর্যায়ে খেলাগুলো হতো মানে পরিপূর্ণভাবে, এখন আপনার কি মনে করেন এই খেলাগুলো তো আসলে হচ্ছে না ওইভাবে? দেখেন, বোর্ডের, আমরা যখন ছিলাম আমরা কিন্তু বোর্ডে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন খুব অত ভালো ছিল না প্রথম দিকে। তারপরেও কিন্তু আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ লিগ খেলা সব আমরা চেষ্টা করেছি খেলা হোক। তো আমার মনে হয় এগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ খেলা ডেফিনেটলি হওয়া উচিত, কারণ প্লেয়ার তো ডিস্ট্রিক্ট থেকে আসে সেখানে। এখন তো সাব ডিভিশন মানে উপজেলা পর্যায়ে খেলা উচিত, খেলে সেখান থেকে প্লেয়ারদের আসা উচিত, সেখান থেকে বোর্ডের দেখা উচিত, এবং বোর্ডের কর্মকর্তা নিয়ে করা উচিত যে ভাই ওখানে আসে, আপনারা দেখেন, দেখে ওখান থেকে ট্যালেন্ট নিয়ে আসেন সেরকম। তাহলে ট্যালেন্ট আসবে ঠিকমতো, এবং তারপরে ট্যালেন্ট আসলে তো অটোমেটিক্যালি টিম উপরে উঠবেই। তারা নতুন আসবে প্লেয়ার, নতুনদের নিয়ে খেলতে হবে, সেভাবে তারা উপরে উঠবে। যে আমাদের এই ক্রিকেটের উন্নয়নের জন্যে আমাদের সময় আমরা যখন সব জায়গায় আমরা চেষ্টা করেছি যে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারটা হোক, সেই হিসেবে আমরা 5টা ভেন্যু কিন্তু পেয়েছিলাম। আমি যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আসি, আমাদের দেশে কিন্তু ভেন্যু ছিল না। ভেন্যু চিটাগাং, ফতুল্লা আর ঢাকা স্টেডিয়াম, এই 3টেই ছিল। তারপরে আমরা চেষ্টা করে বাংলাদেশে 5টা ভেন্যু করেছি, বগুড়া, খুলনা, সব জায়গায় করা হয়েছে। তো এগুলো কিন্তু আমাদের সময় একটা বড় অ্যাচিভমেন্ট যে একসাথে। প্লাস ওই সময় আমরা ধরেন আমাদের ওই ট্যালেন্ট হান্টের মধ্যে মুশফিক, সাকিব, তামিম সবাই একসাথে এসছে, একসাথে অনেক প্লেয়ার আমরা ক্রিয়েট করতে পেরেছিলাম। এর জন্যে কিন্তু আমি বলবো আমাদের বোর্ডের মরহুম আরাফাতুর রহমান কোকো, তার অনেক পরিশ্রম ছিল, সে অনেক পরিশ্রম দিয়েছে, এবং সে ক্রিকেটের জন্য উন্নয়নের জন্য অনেক কিছু করেছে। সেগুলো কিন্তু কেউ বলে না, আমাদের এগুলো কিন্তু বলা উচিত, যেটা বাস্তব সেটা কিন্তু সামনে আসা উচিত। কোকোর অবদান ডেফিনেটলি সামনে আসা উচিত সেটা। তো এই জন্য ওই সময় এই ট্যালেন্টের জন্যে আমরা কোকো কিন্তু অনেক চেষ্টা করে সারা বাংলাদেশে ক্রিকেট অগ্রসর যাতে হতে পারে, সারা বাংলাদেশ থেকে ট্যালেন্ট আসতে পারে, সেই জন্যে আমরা ট্যালেন্ট হান্ট করেছি। আন্ডার-13 আমরা খেলা শুরু করেছি, আমরা লিগ প্রত্যেক জেলায় খেলা শুরু করেছি। সেখান থেকে আমরা স্পিনার হান্ট করার জন্য স্পিনার পাঠিয়েছি। আমরা শ্রীলঙ্কা থেকে 4 জন কোচ এনে তাদের দিয়ে এই ট্যালেন্ট আমরা শুরু করেছিলাম। এগুলো আমরা করেছিলাম, এবং তাই সেখান থেকে আমরা অনেক সুবিধা, অনেক প্লেয়ার পেয়েছি। তো এইগুলো যদি আবার আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু প্লেয়ার আবার আসবে,
প্লেয়ার আসবে। প্লেয়ার বাংলাদেশে যেহেতু একটাই এখন খেলার মধ্যে আমরা ক্রিকেট জড়িত। আপনি এখান থেকে যান, রাস্তায় যেতে গেলে দেখবেন যে ধানের ক্ষেতের মধ্যে ছেলেরা ক্রিকেট খেলতেছে। ওই কোনো ব্যাট নাই, কিচ্ছু নাই, প্যাড নাই, তবুও তারা খেলতেছে। তো এইটা তো তাদের মধ্যে যেহেতু ফিলিংসটা আছে, তারা খেলতে চায়, শিখতে চায়। তো এটাকে আপনার তাদের দিয়ে শিখিয়ে বড় করে আনতে পারলে কিন্তু এটা দেশের জন্য একটা খুব বড় অগ্রগতি হবে এবং দেশের ফিউচারে খুব ভালো হবে। আসল তো আসবে রুট পর্যায়ের থেকে। আপনি একদিন তো ফট করে ধরে আনতে পারবেন না। ঢাকা লিগ থেকে কয়টা প্লেয়ার বেরোয়? সবই তো বাইরের থেকে আসে। যারা আমাদের টিমে আসে সব প্লেয়ারই তো বাইরের থেকে আসে মোটামুটি। তো সেইভাবে সেখান থেকে আমাদের ধরে আনতে হবে এবং এই ট্যালেন্ট হান্টটা এটা রাখতেই হবে। এটা আপনার স্পিনারের জন্যে, পেস বোলারের জন্যে, ব্যাটসম্যানদের জন্যে, সবার জন্যে ট্যালেন্ট করে দেখে এনে আপনারা তারপরে তাদের কোচ দেন সেভাবে ঢাকা এনে, এবং 50টার মধ্যে তো দুটো লোক বেরোবে এবং তারাই মুশফিক হবে, তারাই সাকিব হবে, তারাই শামীম তামিম হবে, তারাই হবে। টিমে আসার পরে যে আসলে অনেকের মধ্যে যে আপনি হয়তো শুনে থাকবেন যে যে বিশৃঙ্খলা যে বিষয়টা, আসলে নিয়ম না মানার যে বিষয়টা, এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে, আপনি কি মনে করেন এটা কি কিভাবে মানে এটা দেখেন, এটা এখন তো আমাদের সময় তো মিডিয়া এত তৎপর ছিল না, আপনার এই ফেসবুকও ছিল না, ইনস্টাগ্রামও ছিল না, সব ছিল না। এখন তো সব কিছু দিয়ে সবাই সব কিছুর মধ্যে যেয়ে জানতে পারে। তো সেই জন্যে এগুলো মানে আপনি বোর্ডের থেকে চেষ্টা করে এগুলো ধরে রাখতে হবে। বোর্ডের যারা ডিরেক্টরস যারা আছে, যাদের যে কর্ম দেওয়া হয়, কিংবা যারা বোর্ডের এমপ্লয়িজ যারা চাকরি করে, যাদের বিদেশ থেকে আনা হচ্ছে, যাদের দিয়ে বোর্ড চালানো হচ্ছে, তাদের দেখতে হবে যে কোনো প্লেয়ার যারা আসে তাদের সুবিধা অসুবিধা কী আছে। সেটা না দেখা পর্যন্ত আপনি এটা বের করতে পারবেন না। এই যে প্লেয়ারদের মধ্যে অশান্তি, তারা যে চায়, কোনটা চায় কিছু না, আমার তো জানতে হবে তাদের কি প্রাপ্তি, তাদের কি করতে চায় তারা। সেটা জানলে আমি তাদের ঠিক মতো ফিট করতে পারলে আমি আগে আপনি যাবেনই। এটাও দেখতে হবে যে তাদের ফাইন্যান্সিয়ালি তারা সলভেন্ট কিনা, তারা ঠিক আছে কিনা। এখন আমি মাঠে নামলাম, আমার চিন্তা আমার বাবার দেনা শোধ করতে হবে, তাই তো আমি খেলতে পারবো না। তখন সেটাও দেখতে হবে। সেই সব কিছু করে একবারে সেটা কোন পর্যায়ের ক্রিকেটার পর্যন্ত আসলে এটার আওতায় আনা উচিত? এটা আনা টিম বা এরা তো আসলে এটার মধ্যে আছে, এটা তো স্যালারি স্ট্রাকচারের মধ্যে আছে, এবং আমার মনে হয় তার নিচেও যারা আছে, যাদের আপনার ধরনের আপনার তো একটা প্রসেসে যারা আছে তাদের এটা ধরে রাখতে হবে। বোর্ড তো এখন মোটামুটি সলভেন্ট, তাই না? এখন বোর্ডের থেকে যদি আমার আসল জিনিস খারাপ, প্লেয়াররা বেঁচে থাকলেই তো বোর্ড। টিম যদি পারফর্ম করতে পারে তাহলেই তো বোর্ড। আর টিম যে যদি শূন্য হয়ে আসে তাহলে তো বোর্ডের কোনো পারফরমেন্স নাই। তো এখন সেই যারা আসবে তাদের ধরে রাখতে হবে। তো এখন ন্যাশনাল ABC যারা আছে সেইভাবে সিলেকশন কমিটি করে লোক দেখে যাদের আগে আনা যাচ্ছে তাদের পুরোটাই দেখতে হবে। আমার মতে এটা করতে পারলে অটোমেটিক্যালি আপনি উপরে উঠতে থাকবেন, নিচে আসার কোনো রাস্তা থাকবে না। তখন যারা এখন ধরুন ডিস্ট্রিক্ট লেভেলতে আসে, সে যদি মনে করে আমি এক বছরে মাসে 20,000, 30,000, 40,000 টাকা পাই, তো তার তো ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হয়ে যাবে না। তো সে চিন্তা করবে ঠিক আছে আমি আরও ভালো করি, আরও পারফর্ম করতে পারলে আরও সে দেওয়ার চেষ্টা করবে, আরও বেশি টাকা পাবে। তো এখন তো লিগ খেলা হয় না, কোনো খেলাও হয় না, প্লেয়ার তো কোনো টাকাও পায় না, কোনো ক্লাব ক্রিকেটও নাই এখন। আগে তো ক্লাব থেকে পেত, সেটাও নাই। তো সেইগুলো আপনার চালু করতে হবে, সব চালু করতে হবে। নিচের লেভেল থেকে চালু করলেই আপনি দেখবেন অটোমেটিক্যালি প্লেয়ার বেরিয়ে আসছে। আপনার সময় আপনি যে কাজগুলো করেছিলেন, কোন বিষয় নিয়ে আসলে আপনি এখনো মানে সন্তুষ্ট, যে তৃপ্তি আছে যে আপনি একটা কাজ কমপ্লিট করেছিলেন, এটা দেশের ক্রিকেটের জন্য ইয়া ছিল? আর কোনো একটা বিষয় আছে যেটাতে আপনি আসলে মনে করেন যে না, এটা হয়তো আপনি আরো বেটার করতে পারতেন, যেটা জন্য আপনি? আমাদের প্রথম তৃপ্তি যে আমরা ভেন্যু করতে পেরেছি, যেটা ভেন্যু কিন্তু কিছুই ছিল না। ইন্টারন্যাশনাল ভেন্যু তখন হয়েছে 5টা। তারপরে মিরপুর স্টেডিয়ামটা আমরা করেছি, এটা আমাদের অনেক বড় প্রাপ্য, অনেক বড়। যে স্টেডিয়ামটা এখন হোম অফ ক্রিকেট বলা হয়, এটা কিন্তু পুরোটাই আমরা করেছি। আমরা করার পরে তারপরে এটা শুরু হয়েছে। তো এইগুলো কিন্তু অনেক বড় প্রাপ্য আমাদের। এবং আমাদের আমরা ছোটো মোটো অনেক কাজ করেছি যেগুলো অনেকেই জানে না এখন। আমরা ইনশাল্লাহ এখন আস্তে আস্তে সবাইকে জানাবো। দেখেন আমাদের সময় একটা যাই কিছু আমরা করেছি, আমরা সেই হিসেবটা বোর্ড মিটিংয়ে এনে আপনাদের সবার সামনে আমরা সেটা প্রেজেন্ট করতাম, এভাবেই আমরা করেছি। আপনারা দেখেন, কোনো ভুল থাকলে, কোনো রকম কোনো অনিয়ম থাকলে আপনারা দেখে আমাদের বলেন। তো আমরা চাই যে আগামীতে জবাবদিহিতা ছিল, আমরা চাই যে এখন থেকে বোর্ড যেন সেটা করে, যা কিছুই করবে সবাইকে জানানো উচিত। স্পেশালি যে যখন আপনারা আসেন আপনাদের সামনে সেটা আমরা দিয়ে দিলে আপনারা দেখেন, বলেন, তাতে জবাবদিহিতা ভালো হবে। আর
মানুষ যেটা বলে করাপশান এগুলো তো থাকবে না। তখন তো বুঝতে পারলে আর করাপশানের ব্যাপারই আসে না। আমাদের ওই একটা ব্যর্থতা আমার আছে, সেটা হচ্ছে যে আমি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম বিশ্বকাপে আমাদের টিমটা একদম ভালো পারফর্ম করে 2003 সালে। তো ওটা নিয়ে তখন তো ধরুন আমি নতুন ছিলাম, আমি বুঝতে পারিনি, সিলেকশনও আমাদের আগে হয়েছে সব কিছু। তারপরে কিন্তু আমি আপনাদের সামনে আমি ব্যর্থতা স্বীকার করেছিলাম যে ভাই এটা পুরো ব্যর্থতা প্রেসিডেন্ট উপরে যাবে, কেন আমি প্রেসিডেন্ট। সে তারপরে আমরা চেষ্টা করেছি, তখন তো কোচ চেঞ্জ করলাম, নতুন কোচ আনলাম, দেখলাম হোয়াইটমোরকে আনলাম, চেষ্টা করি সবাই। এবং আমার সবচেয়ে বড়ই আমি মরহুম আরাফাত রহমান কোকো, উনি আমাদের যেভাবে সাহায্য করে গেছেন, আমার এখনও মনে পড়ে যে আমাদের বোর্ডে টাকা নেই, গ্রাউন্ডসের জন্য টাকা লাগবে, তো আমরা ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেবের কাছে গেলাম। তো সবাই বলে যে উনি তো কথা শুনবে না, আমি না। তারপরে কোকোকে নিয়ে যাওয়ার পরে উনি যাওয়ার সাথে সাথে বলে দিলেন আমার কাছে কোনো টাকা নেই, আমরা কিচ্ছু দিতে পারবো না, যাও। তারপরে কোকো বললো যে আঙ্কেল আপনি ব্যবস্থা করেন ক্রিকেটের জন্যে, না দিলে হবে না। তারপরে উনি সেক্রেটারিকে ডেকে এনএসসিকে সেকশন দিয়েছিলেন এবং সেই টাকা দিয়ে আমাদের মাঠ ডেভেলপমেন্টের কাজ আমরা শুরু করি। তো কোকোর এই যে অবদান, আর এই যে সব প্লেয়াররা আসছে আজকে, এগুলো কিন্তু সব কোকোর অবদান, সব এগুলো। ওই সময় তাহলে আপনার সবচেয়ে বড় বাধা ছিল ইকোনমিক্যাল প্রবলেম, এর পাশাপাশি আর কি কোন বাধা আপনি ফেস করেছেন? আমরা ওই রকম বাধা ফেস করিনি। আমরা সব জায়গাতে খুব সাপোর্ট পেয়েছি। আপনারা আমাদের সময় যারা আমরা ক্রীড়া সাংবাদিক ছিলেন, অত বেশি ছিল না তখন, যারা ছিলেন সবসময় আমাদের সাপোর্ট করতেন। এসে আমরা বসতাম, কথা বলতাম, আমাদের সবসময় বলতেন যে এইটা করেন ওইটা করেন। এবং আমাদের বোর্ডে যারা ডাইরেক্টর ছিল মোটামুটি সবই একরকম ছিলাম। আমরা ডিসিশন নিতে গেলে আমরা বোর্ডে আলাপ করেই নিতাম, এবং যা কিছু হতে আমাদের বোর্ড মিটিংয়ে আলাপ হতো। কেউ কিছু অপোজ করলে ওখানে হতো, ঝগড়া হলে ওখানে হতো। কিন্তু তারপরে যে আমরা সব একসাথে, আমরা বোর্ড মিটিং হওয়ার সাথে সাথে বাইরে এসেই আপনাদের সামনে বলতাম যে আমাদের ওই তখন ছিল বোধহয় রিয়াজউদ্দিন মামুন, উনি বোধহয় মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি এসে, তারপরে টিটোও বোধহয় থাকতো, ওনারা সবাই এসে ওনারা জানাতেন যে এই হয়েছে সিও থাকতেন, সবাই বসে একটা মানে একটা সুন্দর পরিবেশের মধ্যে এগুলো হয়েছে সব কিছু। ফাইনালি আরেকটা জিনিস আসলে আমি প্লিজ থেকে মন্তব্য চাচ্ছিলাম যে ক্রিকেট তো আমাদের শুরু ছিল আসলে ইকোনমিক্যাল অবস্থা খুব খারাপ ছিল, জি, ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা অনেক ব্যর্থতার কথাও বললাম, সফলতাও তো আছে বেশ কিছু। তো এবং ইকোনমিক্যালি যদি বলি আমরা এখন বলা যায় একটা সফল পজিশনে আছি। জি, এই যে পজিশনে আসার পেছনে বাংলাদেশের ক্রিকেটের মানে আপনি কাকে স্মরণ করতে চান যে এর পিছনে অবদান কারা রাখছে? শোনেন, আমাদের ক্রিকেটের ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে আইসিসির অবদান 1 নম্বরে। আইসিসি আমাদের খুব সাপোর্ট করেছে। তখন আইসিসি যে প্রেসিডেন্ট ছিল, যে সিইও ছিল, স্পেশালি আমি নাম নেব জগমোহন দালমিয়া সাহেবের, উনি আমাদের সবসময় সাপোর্ট করতেন। পাকিস্তানের জেনারেল তৌকির জিয়া সাহেব ছিলেন প্রেসিডেন্ট, উনি আমাদের সবসময় সাপোর্ট করতেন। এনারা আমাদের কোনো মিটিংয়ে কোনো কিছু করার আগেই আমি ওনাদের সাথে আলাপ করে নিতাম। আমি বলতাম দাদা আমরা এই প্রপোজাল আনছি, জেনারেল তৌকিরকে বলতাম আনছি সাপোর্ট, বলে যে তোমরা বাংলাদেশ যা কিছু করো আসো, যা বলো আমরা সাপোর্ট করবো। এইটা ছিল। আর একজন লোকের নাম আমি নিতে চাই, উনি ছিলেন বব মেরিম্যান, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট। এই লোকটাও আমার খুব সাপোর্ট করতো, ভীষণ সাপোর্ট করতো, ভীষণ। হ্যাঁ, ক্রিকেট উনি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, উনি আমাদের সাথে আইসিসির ডাইরেক্টর ছিলেন। আমাদের ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান এরা সবসময় আমাদের সাপোর্ট করে গেছে। আমরা যা আইসিসির কাছে চাইছি এরা, আর আইসিসি সিওর সাথে আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর যে প্রেসিডেন্ট আসছে স্পেশালি এহসান মানি আমাদের খুব সাপোর্ট করছে, ভীষণ সাপোর্ট করছে উনি সব দিক থেকে। এই এটা বললেন এক নাম্বার আইসিসির কথা। এরপরে ধরেন আমাদের সময় তো ধরেন আমরা তো লোকালি স্পন্সর নিতাম, তো সেইভাবে আমরা অনেক লোকাল স্পন্সর যারা এখানে বড় বড় মাল্টি ন্যাশনাল সবাই আমাদের সাপোর্ট। আমরা যখনই লোকাল স্পন্সর চেতাম আমরা পেয়েছি। ধরুন 80 লাখ টাকা দিয়েও কেউ নিছে, 60 লাখ দিয়েও নিছে, কিন্তু আমরা স্পন্সর পেয়েছি। সেই টাকাটা তখনকার দিনে আমাদের জন্য অনেক ছিল, এবং ওই টাকা দিয়ে ক্রিকেট খুব ভালোভাবে আমরা চালাতে পেরেছি। এটাও খুব দরকার আমাদের, এখনও উন্নয়নের জন্য লোকাল স্পন্সর দরকার। যখনই যাই, যে টুর্নামেন্ট যাই করি, লোকাল স্পন্সর থাকলে অনেক সুবিধে হয়।
এ কারণে ফাইন্যান্সিয়াল দিকটাও দেখা উচিত। এখন যদিও বোর্ড অনেক অনেক রিচ, তারপরেও ওই এটা দেখা উচিত। এটা দেখলে আমরা ওই সময় অনেক সাপোর্ট পেয়েছি। আইসিসি স্পন্সর আরাফাত রহমান কোকো না উনি সাংবাদিকদের কথা বলে আর হ্যাঁ, আরাফাত রহমান কোকো উনি তো ওই নিয়ে গেছিলেন। উনি যেহেতু প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন, সেই হিসেবে আমরা সব জায়গায় একটা আপার হ্যান্ড পেতাম। উনি ক্রিকেটে খুব উনি ভীষণ ক্রিকেট ভালোবাসতেন। উনি ডিএইচএস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ডিএইচএস ক্লাব উনি নিজেও খেলতেন, এবং উনি ওনার মানে সবসময় উনি চিন্তা করতেন যে এটাকে কীভাবে আগিয়ে নিয়ে যায় ক্রিকেটটাকে। সাংবাদিকরা সবসময় আমাদের সাথে ছিল, সব সময়। অফকোর্স যখনই যেখানে গেছি আমাদের সাথে, আমরা বিদেশেও আমি যখন অ্যাজ এ প্রেসিডেন্ট যেতাম, ওখানেও দেখা হতো সাংবাদিকদের সাথে। আমাদের সবসময় ওনারা আমাদের বলতেন, সাজেশন দিতেন আমাদের। আমরা কিন্তু মিলেমিশে থাকতাম। আমরা ছিল না যে ভাই আমি প্রেসিডেন্ট, আমি সাংবাদিকের গ্যালারিতে যাবো না। আমি যেখানেই খেলা হচ্ছে সাংবাদিকদের গ্যালারিতে গেছি, ওনাদের সাথে বসছি, কথা বলছি, ওনাদের বলছে যে সাজেশন দেন কী করতে পারবো। আমার একটা ছিল কি, ধরুন আমি তো প্রথম বোর্ড প্রেসিডেন্ট যিনি ঢাকার বাইরের থেকে এসেছিলেন। আমি খুলনার থেকে এসে বোর্ড প্রেসিডেন্ট হয়েছি। তো আমার একটু ছিল যে এখানে কী না কি আমার জানা দরকার সব। তাই আমি সাংবাদিকদের সাথে সবসময় কথাটা বলে নিতাম যে ভাই আমাদের তোমরা সাজেশনটা দাও, ভালো করলে ভালো বলো, খারাপ করলে খারাপ বলো, খারাপটা বললেই তো আমি ভালো করতে পারবো। এটা আমাদের মধ্যে ছিল। ক্রিকেটে আপনার আসলে আরো দেয়ার কি আছে, আপনি আসতে চান কিনা বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? তো অনেকদিন তো ক্রিকেটের সাথে ছিলেন। জি, আমি ছিলাম অনেকদিন ক্রিকেটের সাথে, ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের সাথে থাকতে চাই। আমি এখন আমি এরকমভাবে কিছু চিন্তা করে পাচ্ছি না। দেখা যাক আগামীতে যদি সময় আসে, সময়ের সাথে ইনশাল্লাহ যদি সুযোগ আসে আবার থাকবো, চেষ্টা করব। তার মানে ক্রিকেটের সাথেই থাকার আপনার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে, ডেফিনেটলি ইচ্ছা আছে। ক্রিকেটকে আমি ভালোবাসি, ক্রিকেটের সাথে থাকতে চাই। আমরা তো চেষ্টা করেছি, যখন আমি বোর্ডে ছিলাম তখন তো অনেক চেষ্টা করছি। আর সেই সময় আমাদের ধরেন আইসিসিতে যখন যেতাম, আইসিসির আমাদের একটা ফ্যামিলির মতো ছিল আমরা। তো সেই জিনিসগুলো আমাদের কিন্তু ধরে আনতে হবে। আইসিসিতে আমাদের অনেক অনেক উপকার করেছে আইসিসি। এই যখন ওই দুদিয়া আসে এখানে সিইও করে, তারপরে দেখেন আমরা ফার্স্ট টাইম আইসিসির ইতিহাসে আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা টাকা পেয়েছিল, অলমোস্ট $5 মিলিয়ন। সেটা আইসিসি এরকম অনুদান কাউকে দেয়নি, কিন্তু বাংলাদেশকে দিয়েছিল। দ্যাট ওয়াজ অল আওয়ার অ্যাচিভমেন্ট। আমরা ওই একটা প্রেজেন্টেশন করেছিলাম আমরা আইসিসির জন্য। প্রেজেন্টেশনটা দেখে যে কীভাবে বাংলাদেশ ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার করা যায়, কীভাবে ক্রিকেটটাকে আগে আনা যায়, সেইটা দেখে আইসিসি খুশি হয়ে আমাদের $5 মিলিয়ন দিয়েছিল। তারপরে আইসিসি বলেছিল যে তোমরা ম্যাকি দুদিয়াকে নাও, এরকম একটা সিও নিলে তোমাদের উন্নতি হবে। ম্যাকি অনেক কাজ করেছে আমাদের। তো আমাদের আইসিসি কিন্তু ফ্যাক্টর। আইসিসির সাথে এখন তো ক্রিকেটটা অবশ্য অন্যরকমভাবে যাচ্ছে। আমি জানি না এখন কী হয় না হয় আইসিসিতে, আমার আইডিয়া নেই। আমি তো 20 বছর আগের কথা বলছি তখন আইসিসি আমাদের খুব সাপোর্ট দিয়েছে। যে প্রেসিডেন্ট আসছে আপ টু এসান মানি, আমাদের উই হ্যাভ গট প্লেন্টি অফ সাপোর্ট। সবাই ওনার আসছেন আমাদের এখানে, দেখছেন সব কিছু। আইসিসি প্রেসিডেন্ট দুবার আসছেন, এবং আপনাদের সামনে আমরা তো আন্ডার-19ও করলাম। সেটা আন্ডার-19 ফার্স্ট টাইম বাংলাদেশে হয়েছিল ওয়ার্ল্ড কাপ। এবং তারপরে পরে যে 2008 ওয়ার্ল্ড কাপটা, সেটাও কিন্তু ওই যে আপনাকে আমি দেখাই আমাদের সময় হয়েছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু আমাদের একটা চিঠি দিয়েছিলেন ওই সময় আইসিসিকে ধন্যবাদ জানিয়ে। সেটাও এর মধ্যে আছে। আমরা একটা বের করেছিলাম বই, তার মধ্যে উনি। তারপরে এগুলো তো আসেনি, এগুলো কেউ জানে না। এটা আমি তারপরে এই যে মিরপুর স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটা তো আমরা কীভাবে করেছি সেটাও মানুষের জানা উচিত। যে আমরা যখন ছিলাম আমাদের কিন্তু অনেক থ্রেট করা হয়েছিল যে ওই বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া যাবে না। আইসিসি বলেছিল 1 মাঠে 2 খেলা হয় না, তোমরা ওখানে 6 মাস ফুটবল খেলবা, 6 মাস ক্রিকেট খেলবা, এটা তো কোনো দিন হতে পারে না। কেননা একটা ক্রিকেট পিচ বানাতে অনেক পয়সা লাগে, অনেক কষ্ট করতে হয়। তো তারপরে আমরা ওখান থেকে সিদ্ধান্ত নিলাম আমরা মিরপুরে যাবো, হোম অফ ক্রিকেট বানাবো। এবং মিরপুর বানাতে কিন্তু আমাদের অনেক চেষ্টা করা লাগছে। এবং আপনারা সাংবাদিকরা সবাই জানেন, যখন তারা সিনিয়র ছিল, যে কীভাবে চেষ্টা করে আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এবং সবাই মিলে আমরা অস্ট্রেলিয়া থেকে ক্রিকেটার এনে মাটি এনে আমরা মিরপুরে লাগিয়েছি। এবং বাংলাদেশের নাম করা যারা আর্কিটেক্ট ছিল সবাইকে দিয়ে কমিটি করে তাদের সাজেশন নিয়ে কিন্তু এই গ্রাউন্ডটা করা হয়। ওটার পিছনে অনেক কষ্ট করা হয়েছে। এগুলো তো সবাইকে জানানো উচিত।